আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নরেন্দ্র মোদীর শাসনের নতুন রূপের নতুন সাজে আত্মপ্রকাশ করেছে বরাক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা পা মেলালেন হাজার হাজার দলীয় কর্মী সমর্থক। বিজেপি নয়, অসহায় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে তৃণমূল। শিলচরের জোড়া ফুল ফোটানোর আহ্বান সায়নী সুস্মিতার। পরিমল শুক্লবৈদ্যের প্রচারে কাটিগড়ায় বিশাল নির্বাচনী জনসভা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। করিমগঞ্জ লোকসভায় এবারের ভোটার সংখ্যা 14,12,239 জন। মোট পোলিং স্টেশন 1,260টি। পুরুষ ভোটার 7,23,202 জন ও মহিলা ভোটারের সংখ্যা 6,89,025 জন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরাক জুড়ে উদযাপিত হনুমান জয়ন্তী। বজরংবলীর মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা। এবারে বিস্তারিত খবর। নরেন্দ্র মোদীর শাসনের নতুন রূপের নতুন সাজে আত্মপ্রকাশ করেছে বরাক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। লোকসভা ভোটের প্রচারে ধুম লেগেছে। মঙ্গলবার শিলচরে আসলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ পরিবহন ও আয়ুষ মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি মঙ্গলবার উড়ানে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছান বেলা 1:30টায়। বিকেল 3টায় যান দলীয় কার্যালয়ে এবং দলীয় কার্যালয়ে সোনোয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী সরকারের 10 বছরের কার্যকালের খতিয়ান তুলে ধরেন। এরপর সন্ধে 6টায় তার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠক হয় পার্ক রোডে এক অভিজাত হোটেলে। এদিন রাতেই তিনি চলে যান করিমগঞ্জে। কেন্দ্রীয় মন্ত্রী রাতযাপন করবেন করিমগঞ্জ শহরে। পরের দিন রয়েছে কিছু কার্যসূচি। এদিকে আজকের এই সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল বলেন, বিজেপির নেতৃত্বেই তৃতীয়বার দেশের সরকার গঠন হবে এবং প্রধানমন্ত্রী হবেন মোদী। তাই মোদীর হাত শক্ত করতে আমরা এবার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবো। 2014 সালে প্রথম বিজেপি সরকার হয়েছিল। বিজেপি সরকার আসার আগেই অঞ্চলের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন। রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ সমস্যা ছাড়াও সবচেয়ে বড় সমস্যা ছিল শান্তির পরিবেশের অভাব। চুরি, ডাকাতি, মারামারি লেগেই ছিল। বিজেপি সরকার আসার পর এই অঞ্চলের মানুষের সব সমস্যার সমাধান হয়েছে। এখন আর মানুষের মধ্যে কোনো ভয় নেই। সাধারণ মানুষ রাত পর্যন্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন। তিনি বলেন, আমরা সবাই মোদীর পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। তাকে প্রধানমন্ত্রী বানাতে হলে আমাদের সবাইকে সময় মতো বুথে গিয়ে ভোট দিতে হবে। আগামী 26 এপ্রিল পরিমল শুক্লবৈদ্যকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর আহ্বান সর্বানন্দের। এদিকে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা নিজ দলের প্রার্থীকে জয়ী করতে ঝোড়ো প্রচার অভিযান করে যাচ্ছেন। বিজেপি সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রীরাও কাছাড় ও করিমগঞ্জে তাদের দলের প্রার্থীকে জয়ী করতে বদ্ধপরিকর হয়েছেন। সমাজৰ প্ৰতিটো শ্ৰেণী উপকৃত হৈছে। এতিয়া বৰাক উপত্যকা আপোনালোকে ভাবক, এইখন বৰাক উপত্যকা কংগ্ৰেছৰ কাৰ্যকালত কিমান পিছ পৰি আছিল। যাতায়াত বুলি কোনো ৰাস্তা পদূলি নাছিল। ৰেলৰ যোগাযোগ বটগছ ৰেলৱে লাইনে নাছিল। মোদী ডাঙৰীয়া যেতিয়া প্ৰধানমন্ত্ৰী হ'ল তাৰ পাছত আপোনালোকে চাওক, আজি বৰাক উপত্যকাৰ বটগছ ৰেলৱে লাইনো হ'ল আৰু 16খনকৈ
ইয়াত ট্ৰেইন যায়, যিখন ট্ৰেইনৰ যোগেদি ভাৰত উপত্যকাৰ পৰা ভাৰতবৰ্ষৰ যিকোনো প্ৰান্তলৈ আজি এই উপত্যকাৰ পৰা লোকে যাতায়াত কৰিব পাৰে। গতিকে যাতায়াত আৰু যোগাযোগ যেতিয়া সুচল হয় তেতিয়া স্বাভাৱিকতে সমাজৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজে শক্তি পায়, সবলীকৰণ হয়, আত্মবিশ্বাসেৰে তেখেতসকলে নিজৰ জীৱনটো সুন্দৰভাৱে সজাই তোলাৰ বাবে আগবাঢ়িব পাৰে। গতিকে যোৱা দিনবিলাকত কিখিনি কাম হৈছে আপোনালোকে জানে। মই যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলোঁ 2016 চনত, তেতিয়াৰ পৰাই বৰাক উপত্যকাৰ আমি কংগ্ৰেছে যিমান অৱহেলা কৰিছিল এই উপত্যকাটোতো এনেকুৱা এটা অৱস্থা ৰাখিছিল কংগ্ৰেছে যে ই ভৱিষ্যতৰ মানুহবিলাকৰ মনত এটা নিৰাশা আহি গৈছিল যে আমাৰ ভৱিষ্যত ক'ত। কিন্তু যেতিয়া আমি প্ৰায় 4,500 কোটি টকা ব্যয় কৰি পেলাই, আৰু আপোনালোকে জানে আমি প্ৰথম যিটো ডিফিকাল্টি আমি বৰাক উপত্যকাত চিনাক্ত কৰিছিলোঁ সেইটো হৈছিলে ৰাস্তা পদূলি আৰু দলং। সেইবাবে আমাৰ কাৰ্যকালত আমি বৰাকৰ পৰা এগৰাকী PWD মিনিষ্টাৰ নিযুক্তি দিছিলোঁ, পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰ। তাৰ পাছৰ পৰা আমি প্ৰায় প্ৰতিটো গাঁৱত, প্ৰতিখন গাঁৱত যাতে ৰাস্তা পদূলি দলং হ'ব পাৰে তাৰ কাৰণে আমি প্ৰায় 4,500 কোটি টকা ইয়াত ব্যয় কৰিছিলোঁ। তাৰ ফলত আৰু পৰৱৰ্তী সময়ত আপোনালোকে জানে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও বৰাকক লৈ পেলাই যথেষ্টখিনি তেখেতে গুৰুত্ব প্ৰদান কৰিছে। ধাৰাবাহিকভাৱে এইটো 2016 পৰা 2024 আজিকো পৰ্যন্ত বৰাকৰ উন্নয়নৰ বাবে সকলো ধৰণৰ সহযোগিতা আগবঢ়াই থকা হৈছে। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা ভাৰতমালাৰ পৰা আৰম্ভ কৰি আসাম মালা সকলো আঁচনিৰ ফলত আৰু 5,000 কোটি টকা কাম ইতিমধ্যে বৰাকত আৰম্ভ হৈছে। গতিকে আগন্তুক দিনত এই বৰাক উপত্যকাই নিশ্চিতভাৱে অসমক শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিব আৰু সামগ্ৰিকভাৱে ভাৰতবৰ্ষক আত্মনিৰ্ভৰ কৰাৰ ক্ষেত্ৰত নিশ্চিতভাৱে ইয়াৰ ভূমিকা নিশ্চিতভাৱে অত্যন্ত প্ৰশংসনীয় হ'ব। গতিকে বৰাক, ব্ৰহ্মপুত্ৰ, পাহাৰ, ভৈয়াম আমি একেলগে মিলি অসমৰ ভৱিষ্যত নিৰ্মাণ কৰিব লাগিব। আমি কেৱল ৰাজনৈতিক ক্ষমতা দখল কৰিবৰ বাবে নহয়, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই দেখুৱাই দিলে যে ক্ষমতাক কেনেধৰণে সদ্ব্যৱহাৰ কৰিব লাগে জনসাধাৰণৰ উন্নয়নৰ বাবে, জনসাধাৰণৰ শান্তিৰ বাবে, জনসাধাৰণৰ প্ৰগতিৰ বাবে, জনসাধাৰণৰ সামাজিক ন্যায়, সামাজিক নিৰাপত্তা, অৰ্থনৈতিক উন্নয়ন আৰু আটাইতকৈ ডাঙৰ কথা মৰ্যাদা সহকাৰে জীয়াই থকা। গতিকে সেইখিনি বাতাবৰণ আজি ভাৰতবৰ্ষৰ বুকুত গঢ় লৈ উঠাৰ বাবে সকলো স্তৰৰ মানুহে আজি সন্মান সহকাৰে জীৱন নিৰ্বাহ কৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে মই ভাবোঁ বৰাক উপত্যকাৰ জনগণে এইবাৰ নিৰ্বাচনত নিশ্চিতভাৱে উন্নয়নৰ স্বাৰ্থত, শান্তিৰ স্বাৰ্থত, সমন্বয়ৰ স্বাৰ্থত নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টীক তেখেতসকলে আন্তৰিকতাৰে সহযোগিতা আগবঢ়াব। আমাৰ কেৱল লক্ষ্য এটাই, প্ৰগতি, সমন্বয়, শান্তি, সামাজিক ন্যায়। গতিকে আজি যিবিলাক কাম ইতিমধ্যে মোদী ডাঙৰীয়াই যোৱা 10 বছৰ কৰি পেলাই দৃষ্টান্তমূলক উদাহৰণ দাঙি ধৰিছে। গতিকে সেইবাবে জনসাধাৰণৰ তেখেতৰ প্ৰতি আস্থা আৰু বিশ্বাস বৃদ্ধি হৈছে। আৰু উত্তৰ পূৰ্বাঞ্চল বুলি ক'লে আপোনালোকে জানে পূৰ্বতে কি অৱস্থা হৈছিল। অসমৰ আমি মানুহে যেতিয়া দিল্লীলৈ যাওঁ বা অৰুণাচল বা এনি পাৰ্ট অফ দি নৰ্থ ইষ্ট, তেখেতসকলে কংগ্ৰেছৰ শাসনকালত মাহৰ পাছত মাহ হোটেলত পইচা খৰচ কৰি পেলাই তেখেতসকলৰ সাক্ষাৎকাৰ পাবৰ কাৰণে ৰৈ থাকিব লগা হয়। কিন্তু মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই দায়িত্ব লৈ কি ক'লে যে উত্তৰ পূৰ্বাঞ্চল অষ্টলস্মি হয়, উত্তৰ পূৰ্বাঞ্চল শক্তিশালী হয়, ভাৰত শক্তিশালী হ'ব। সেইবাবে তেখেতে সিদ্ধান্ত ল'লে যে কোনো উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহে আহি পেলাই দিল্লীত পইচা পাতি খৰচ কৰি পেলাই আমাৰ সাক্ষাৎকাৰৰ কাৰণে ৰৈ থাকিব নালাগে, আমি নিজেই উত্তৰ পূৰ্বাঞ্চললৈ যাব লাগিব। তেখেতে প্ৰতিজন কেন্দ্ৰীয় মন্ত্ৰীক নিৰ্দেশনা প্ৰদান কৰিলে আৰু ফলত জ্যেষ্ঠ বিষয়াবিলাকক ক'লে তোমালোকে উত্তৰ পূৰ্বাঞ্চল যোৱা আৰু তাত গৈ পেলাই কেন্দ্ৰীয় চৰকাৰ যিমান। শিলচর আশ্রম রোডে সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে বিজেপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। শিলচর আশ্রম রোডে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে বিজেপির বিশাল নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রায় 5 শতাধিক মানুষ সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে বিজেপিকে যোগদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করছেন। তাই জনগণ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করতে আগ্রহী। তিনি বলেন, বরাক, ব্রহ্মপুত্র, পাহাড়, ভূয়াম প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস স্লোগান বাস্তবায়িত হয়েছে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। সভায়
নবদ্বীপ দাস ও অষ্টলাল চৌধুরীর নেতৃত্বে 500 জন মানুষ বিজেপিতে যোগদান করেন। কৰিমগঞ্জলৈকে যিটো ৰাস্তা, সেই ৰাস্তা 60 বছৰ তেওঁলোকে ভালদৰে নিৰ্মাণ কৰিব নোৱাৰিলে। কিন্তু আনপিনে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিখন চৰকাৰ গঠন হ'ল, অসমতো 2016 চনত বিজেপি চৰকাৰ গঠন হ'ল আৰু 2016 পৰা 2024 আজিকো পৰ্যন্ত বিজেপি চৰকাৰে যিমানবিলাক কাম কেন্দ্ৰীয় চৰকাৰ ৰাজ্য চৰকাৰে মিলি বৰাক উপত্যকা ৰাস্তা পদূলি দলং নিৰ্মাণৰ কাৰণে আত্মনিয়োগ কৰিলে। ইয়াৰ পৰিমাণ যদি আপোনালোকে হিচাপ কৰে প্ৰায় বিশ্বাস কৰিবলৈ টান পাইছে নেকি? 10,000 কোটি টকা ভাৰতমালা, অসমমালাৰ পৰা আৰম্ভ কৰি নেশ্যনেল হাইৱে আৰু আমাৰ যিবিলাক বিভিন্ন ধৰণৰ প্ৰাইম মিনিষ্টাৰ গ্ৰাম সড়ক যোজনা ইত্যাদি ইত্যাদিৰ যোগেদি প্ৰায় 10,000 কোটি টকা এই বৰাক উপত্যকাৰ যাতায়াত আৰু যোগাযোগ শক্তিশালী কৰাৰ বাবে ভাৰত চৰকাৰ ৰাজ্য চৰকাৰে ইয়াক আত্মনিয়োগ কৰিছে। মোদী ডাঙৰীয়াৰ সংকল্প লৈছে ভাৰতবৰ্ষৰ 140 কোটি 84 লাখ লোকক লগত লৈ সবকা সাথ সবকা বিকাশ নীতিৰে আগন্তুক দিনত ভাৰতবৰ্ষক বিশ্বৰ তৃতীয় সৰ্ববৃহৎ ৰাষ্ট্ৰ হিচাপে প্ৰতিষ্ঠা কৰা হ'ব। এই উন্নয়ন যাত্ৰাত আমাৰ ভাৰতবৰ্ষৰ অন্যান্য অঞ্চলৰ লগতে বৰাক উপত্যকাৰ ৰাজ্যও শক্তিশালী ভূমিকা পালন কৰিব লাগিব। আৰু এই শক্তিশালী ভূমিকা পালন কৰাৰ বাবে ইয়াৰ পৰা বিজেপিৰ জনপ্ৰতিনিধি নিৰ্বাচিত হোৱাটো অত্যন্ত দৰকাৰী। গতিকে সেইবাবে মই আপোনালোকক আহ্বান জনাইছোঁ আন্তৰিকতাৰে। গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা পা মেলালেন হাজার হাজার দলীয় কর্মী সমর্থক। মঙ্গলবার শিলচরে সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে আনন্দ উল্লাসের সঙ্গে বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে শিলচর শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত আসেন। কংগ্রেস কর্মীরা হাতে হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। পদযাত্রায় কংগ্রেস কর্মীরা কংগ্রেস পার্টি জিন্দাবাদ ধ্বনি দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তোলেন। শিলচরের বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ঢাক ঢোল বাজিয়ে আনন্দের সঙ্গে কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নেতা গৌরব গগৈ জানান, এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে। আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন, কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন গৌরব গগৈ। পদযাত্রায় সামিল হন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। সরকার এজন ভাল মানুষ, শিলচর লোকসভা বাবে এজন উপযুক্ত পাৰ্টি আৰু তেখেতৰ হৈ আজি ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিবলৈ আহিছোঁ। আৰু আজি এই বিশাল আমাৰ জনসমৰ্থনে প্ৰমাণ কৰে যে অহা নিৰ্বাচনত তেওঁ জয়টো নিশ্চিত। আচ্ছা, শিলচৰত দেখা গৈছে তৃণমূল কংগ্ৰেছৰ পাৰ্টিয়ে যথেষ্ট ভোট লাভ কৰিব বুলি দাবী কৰা হৈছে, এইটোলৈ কি ক'ব? কংগ্ৰেছৰ কাৰণে তৃণমূল কংগ্ৰেছে নিজৰ সময় ইয়াত ব্যৰ্থ কৰি আছে। তেওঁলোকে বেংগলত বেছি জোৰ দিয়াটো অনিবাৰ্য। আমাৰ তেওঁলোকৰ দাবীত তেওঁলোকে দাবী কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, সেয়ালৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নির্বাচনী যুদ্ধত নামিছো। আজকে শিলচর লোকসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারের নির্বাচনের প্রাক মুহূর্তে
শিলচরে পদযাত্রা করে সূর্যকান্ত সরকার জনগণের আশীর্বাদ ভিক্ষা করেছেন এবং ওনার সেই প্রচার অভিযানে এসে অংশ নিয়েছেন। আজকে ভারতবর্ষের যুব আইকন সাংসদ গৌরব গগৈজি আজকে যেভাবে সেই পদযাত্রায় হাজার হাজার মানুষ, যেভাবে কংগ্রেস কর্মীরা, আমার প্রত্যেক শাখা সংগঠনের কর্মীরা এবং শিলচরের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের এই মহামিছিলেই প্রমাণ হয়ে গেছে যে সূর্যকান্ত সরকারের জয় শুধু ফলাফলের অপেক্ষা। 4 তারিখ প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে সূর্যকান্ত সরকার জয়ী হবেন। উধারবন্দ বিধানসভার দয়াপুরে কংগ্রেসের সভায় বিজেপিকে বিঁধলেন আমিনুল হক লস্কর। বিপুল সংখ্যক সমর্থনকারী নিয়ে কংগ্রেস দলের নির্বাচনী জনসভা উধারবন্দ বিধানসভার দয়াপুর জিপিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য বক্তা ছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত বিজয় সংকল্প প্রচার সভায় উধারবন্দ ডিএনএইচএস স্কুলের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস বর্তমানে আইসিইউতে রয়েছে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমিনুল জানান, কংগ্রেস আইসিইউতে হলে বিজেপি ভেন্টিলেশনে রয়েছে। আইসিইউ থেকে রোগীকে বাঁচানোর ক্ষমতা থাকে, কিন্তু ভেন্টিলেশনে রোগের শেষ রক্ষা নেই। পরিমলবাবু ভেন্টিলেশনে, তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বারা না হয় মাথার ঘাম পায়ে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনা হয়েছে। এখন পরিমলবাবুর অবস্থা ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বিজেপি বলতেছে কংগ্রেস আইসিইউতে আছে, আমি বলছি বিজেপি ভেন্টিলেশনে আছে। আইসিইউ তেনে রিকভারি হয়, ভেন্টিলেশন তেনে রিকভারি হয় না। এর জন্য ভেন্টিলেশনের পেশেন্টকে রিকভারি করার জন্য মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এসেছেন। যখন একজন রুগী বড় ক্রিটিক্যাল রোগ হয় তখন বাইরের তেনে ডাক্তার আনতে হয়। এর জন্য এই যে বিজেপির যে রুগী বর্তমান এই যে 26-এর যে রুগী পরিমল শুক্লবৈদ্য, ওনাকে কোনো অবস্থায় রাজনীতিভাবে বাঁচাতে পারবেন না। এর জন্য আজকে রাস্তায় হাঁটতেছেন, গাম জড়াইতেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, কত মন্ত্রীরা আসছেন, তথাপিও বাঁচানো সম্ভব নয়। কারণ বিজেপির প্রার্থী এখন আইসিইউ ক্রস করে ভেন্টিলেশনে চলে গেছেন। এখন আর উপর আল্লাহর যাত্রায় ওনার শেষ যাত্রা। সংসদীয় রাজনীতিতে এক বুটে জিতাও জিতা, এক বুটে হারাও হারা। কিন্তু আপনাকে আমি বলছি, সূর্যকান্ত সরকার এবার শিলচর লোকসভা কেন্দ্র থেকে বিপুল বুটে জিতবে। ধন্যবাদ। দেখেন, গৌরব গগৈ কংগ্রেস দলের আইকন। গৌরব গগৈ এবার দেখবেন জোরহাটে অনেক বুটের ব্যবধানে উনি জিতবেন। আর গৌরব গগৈর চাহিদা সমস্ত রাজ্যে আছে, প্রত্যেক জায়গায় গৌরব গগৈকে চাচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেট। আর আজকের দিনে উনি শিলচরে আসতেছেন, অনেক উৎসাহ আছে ওনাকে নিয়ে। আজকের ওনার র্যালি হবে এবং করিমগঞ্জেও একটা সভা আছে। আর দেখবেন গৌরব গগৈ আসলেও আসার পরেও এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। বিজেপি নয়, অসহায় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে তৃণমূল। শিলচরের জোড়া ফুল ফোটানোর আহ্বান সায়নী সুস্মিতার। মঙ্গলবার শিলচর লোকসভা কেন্দ্রে প্রচারে অংশ নিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ। সে সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। তিনিও শিলচরে এসেছেন একই দিনে। এদিন সন্ধ্যায় শিলচর পাবলিক স্কুল রোডে এক বিবাহ ভবনের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূলের এই দুই কেন্দ্রীয় নেত্রী। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব ও শিলচরের দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এই উপলক্ষে সায়নী ঘোষ তার প্রতিক্রিয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। বিজেপিকে পাস না দিতে বলেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাভূত করার আহ্বান জানান। বলেন, বিজেপি স্বৈরাচারী এবং সাম্প্রদায়িক গোটা আসাম তথা বরাক উপত্যকায় বিজেপি সরকার দমননীতি এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালিয়েছে।
বিজেপি সরকার বরাক উপত্যকার মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করার চেষ্টা করছে, বরাকবাসীকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে এই বিজেপি সরকার। এখন বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার সময় বলে জানান সুস্মিতা দেব। মেডিকেল কলেজে পিডব্লিউডি ডিপার্টমেন্টে বরাকের ছেলেদের চাকরি নাই, মেয়েদের চাকরি নাই। গুলাঘাট, তিনসুকিয়া, বদলের থেকে এসে চাকরি করছে জয় শ্রীরাম। যারা জয় শ্রীরাম বলেন আপনাদের লজ্জা করা উচিত, কারণ আপনারা জানেনই না যে রাম রাজ্য কি। জয় শ্রীরাম, আরে রাম রাজ্যতে সব ধর্ম, সব জাতি, সব শ্রেণীকে সমাজকে দেখে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি বাঙালিদের করে দিলাম, আর সুস্মিতাদের যখন বাঙালি বলে মানে হিন্দু বাঙালি আর বাঙালি মুসলমানকে বলে দিলাম। বিজেপি যদি আবার শিলচরে ক্ষমতায় আসে, বাঙালিদের বিসর্জন দিবে বিজেপি। দেখা যাচ্ছে না শুধু হিন্দু মুসলিম করে রাজনীতি করছেন উনি। হিন্দু মুসলিম রাজনীতি কতদূর চলবে? জয় শ্রীরাম বলে কতদূর টানবেন এরা? তো এখানে কোনো বিকাশ নেই, কোনো উন্নয়ন নেই, শুধু ভাগ করে, লোকেদের ভাগ করে, হিন্দু মুসলিমকে ভাগ করে এরা রাজনীতি করেন। নরেন্দ্র মোদীজি অনেক রকম আশ্বাস দিয়েছিলেন মানুষকে, কিছুই পরিপূর্ণ করতে পারেননি। ফলত মানুষ এবার জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, আমাদের ক্যান্ডিডেটের ওপর, সুস্মিতা দেবের ওপর আস্থা রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা র্যালি করে গেছেন, তারপর এসেছিলেন অমিত শাহ। চাপে পড়ে গেছিলেন না, হিন্দিতে যাকে বলে বখলা গায়ে, ওরকম বখলাহাট মে কী করেছেন, যেই দেখেছেন যে মমতাদি চলে এসেছেন, উনি তখন চাপে পড়ে গিয়ে ওনাকেও আসতে হয়েছে, নাহলে ওনার কোনো প্ল্যান ছিল না। সোনাইয়ে বিশাল নির্বাচনী জনসভায় সামিল হয়ে বিজেপি সরকারকে বিঁধলেন সায়নী ঘোষ। প্রতিকূল আবহাওয়ার মাঝে সোনাইয়ে বিশাল নির্বাচনী জনসভায় সামিল হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে স্বাধীনবাজার সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ ও রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তারা দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে তুলোধুনো করে বক্তব্য রাখেন। তারা জানান, বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় করতে চায়। এবার এই ভাউতাবাজি দলকে ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে বলেন তারা। সায়নী ঘোষ গান গেয়েও সবাইকে মুগ্ধ করেন। সোনাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি জুনুবাবু লস্করের পৌরোহিত্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এদিন বঙ্গের এই দুই নেত্রীর আগমনে সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী হাওয়া সরগরম হয়ে ওঠে। একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। এই বিজেপির গুন্ডা বদমাইশ, এই বিজেপি যারা জালিয়াতি করে, যারা এই প্রথম স্বাধীনতার 75 বছরে সারা ভারতবর্ষ কোনোদিন দেখেনি চাচা, 142 জন সাংসদকে অপোজিশনে তাদেরকে বসিয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। এটা গণতন্ত্র? লজ্জা লাগা দরকার। তাই বলছি, ভদ্র মানুষকে নির্বাচন করুন, ভালো মানুষকে নির্বাচন করুন, যে সুন্দর কথা বলে, যে মানুষের পাশে থাকে, যে আপনার ডাকে সাড়া দেবে, তাকে নির্বাচন করবেন না যে দিল্লিতে বসে থাকে, আপনার পাশে পাবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিই, আমি কথা দিচ্ছি আপনাদের, মমতা দি যদি সুযোগ পায়, আগের দিন আপনাদের এখান থেকে বলে গেছে শিলচরে যে আমার কাছে যদি একটা রুটি থাকে, অর্ধেক রুটি যদি বাংলার মা বোনেরা পায়, আমার এইটুকু ক্ষমতা এবং হৃদয় আছে যে বাকি টুকরোটা আমি শিলচরের মধ্যে দিয়ে দেবো। আমি যাব মদিনা, আমি যাব মদিনা, মদিনায় নবী এলো আমিনার ঘরে, মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে তা ঝরে, ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা, কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে
কেউ নিতে পারবে, কিন্তু ভয় পাবে না, লড়াই করে যাবে আর লড়াই করে চলেছে, তাকে কেউ কিনতে পারবে না। তাই নিশ্চিন্তে থাকবেন যে এই নেত্রীর পাশে আপনি থাকছেন, সেই নেত্রী আপনার পাশেও থাকবে। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। পরিমল শুক্লবৈদ্যের প্রচারে কাটিগড়ায় বিশাল নির্বাচনী জনসভা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে পশ্চিম কাটিগড়ায় এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে এমনই দাবি করেন রাজ্যের 14টি আসনে গেরুয়া দলের প্রার্থীরা বিজয়ী হবেন। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন কাছাড়ে পশ্চিম কাটিগড়ার অন্তর্গত রাজপুর খেলার মাঠে শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সঙ্গে ছিলেন বিজেপি আসাম প্রদেশ সম্পাদক কনাদ পুরকায়স্থ ও প্রদেশ কোষাধ্যক্ষ রাজকুমার শর্মা। অস্থায়ী হেলিপ্যাডে মন্ত্রীর কপ্টার অবতরণের পর তাকে স্বাগত জানান পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, মণ্ডলের পদাধিকারী সহ শাখা সংগঠনের কর্মকর্তারা। মণ্ডলের মহিলা মোর্চার কর্মকর্তারা পুষ্প ছিটিয়ে স্বাগত জানান তাকে। তীব্র দাবদাহ রোদ্দুর উপেক্ষা করে জয়ন্ত মল্ল বড়ুয়া নির্বাচনী বক্তব্য মন্থন করেন প্রায় 7 থেকে 8 হাজার কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন করে এরই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আমি 2 দিন ধরে বরাকবিলিতে আছি। বরাকবিলির 2টা সিটে আমার বিজেপি প্রার্থী বিজয়ী হবে। শিলচরে মিনিমাম 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হবে আর করিমগঞ্জে 2 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী। করিমগঞ্জ আসনটাতে আমরা কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের প্রার্থী দেখেন, যখন মানুষ হতাশ হয়ে যায় তাহলে এইগুলা কাজ করার সম্ভাবনা থাকে। এখন করিমগঞ্জের বিরোধী দলগুলা হতাশ হয়ে গেছে, তো প্রশাসন ইলেকশন কমিশন সন্তুষ্ট হবে, তাহলে আমি ভাবি যে কিছু অসুবিধা হবে। আমি আমার কথাটা এরকম যে আমি 2 লাখ ভোটের ব্যবধানে জিতবো, পিছিয়ে কে থাকবো আমি কে জানি, আমার কি প্রয়োজন আছে? শিলচর আসনে ইউডিএফ তৃণমূলকে কিছুটা সমর্থন দিয়েছে, এক্ষেত্রে আপনাদের শিলচর আসনে জি করলেও অলরেডি পরিমল শুক্লবৈদ্য জিতে গিয়েছে, 3 লাখ ভোটের উপরে জিতে গিয়েছে। এখন যে করে জি না করে একটু কিছু ফল নাই, একটাই ফল যে পরিমল শুক্লবৈদ্য এমপি হয়ে গেছে। যেগুলা মানুষের ধর্মের রাজনীতি করে তো এটাই বলবো, কিন্তু যে মানুষের বিকাশের রাজনীতি করে, আজকে মুসলমান মানুষে জানে যে ওর উন্নয়ন কে করে। আরশাদ মাদানি এখন মুসলমানের জন্য কি করছে বলে। করিমগঞ্জ লোকসভায় এবারের ভোটারের সংখ্যা 14,12,239 জন, মোট পোলিং স্টেশন 1,207টি। 2024 করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ ও হাইলাকান্দি 2 জেলার ভোটার মিলিয়ে মোট ভোটারের সংখ্যা 14,12,239 জন। 2 জেলায় পোলিং স্টেশন 1,260টি এবং পুরুষ ভোটার 7,23,202 জন ও মহিলা ভোটারের সংখ্যা 6,89,025 জন বলে জানিয়েছেন জেলার রিটার্নিং অফিসার তথা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ ও হাইলাকান্দি সমষ্টির মোট কতজন ভোটার পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা, অতি স্পর্শকাতর পোলিং স্টেশন ইত্যাদি সম্বন্ধে অবগত করতে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেল 4টায় জেলা আয়ুক্ত কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। জেলা আয়ুক্ত যাদব আরও জানান, এবারের ভোটে করিমগঞ্জ জেলার মোট ভোটারের সংখ্যা 9,35,904 জন। এর মধ্যে পুরুষ ভোটার 4,35,394 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 4,60,499 জন। তৃতীয় লিঙ্গের ভোটারদের সংখ্যা 11 জন এবং মোট পোলিং স্টেশন রয়েছে 1058টি। এর মধ্যে স্পর্শকাতর পোলিং স্টেশনের সংখ্যা 94টি। অন্যদিকে হাইলাকান্দি জেলায় মোট ভোটারের সংখ্যা 4,76,335 জন। এর মধ্যে পুরুষ রয়েছেন 2,47,808 জন এবং মহিলা ভোটার 2,28,526 জন। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র 1 জন রয়েছেন।
এদিকে হাইলাকান্দি জেলায় মোট পোলিং স্টেশন রয়েছে 602টি। এদিকে জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার একযোগে করিমগঞ্জ লোকসভা আসনের সম্মানিত ভোটারদের ভোটদানের আবেদন জানান। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভোটারদের সুবিধার উপর বিশেষ দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের। For Karimganj district, there are close to 9.35 lakh voters, and 1058 polling stations are there. In that 1058 polling station, 581 polling stations will be covered by CCTV or some kind of a webcasting. और उसमें से जो हमारे सेक्टर ऑफ इंटरनल है, सेक्टर ऑफिसर 83 हैं, और T-2 जो पोलिंग स्टेशन में कल चली जाएंगी हमारी ईवीएम्स, वो 83 हैं आउट ऑफ 1058। साथ ही साथ हमारे 11 मॉडल पोलिंग स्टेशन है विच आर रन बाय वुमेन, एंड वो मॉडल पोलिंग स्टेशन है, उसमें यंग पोलिंग स्टेशन है, एंड वी हैव ट्राई टू गिव बेस्ट फैसिलिटीज ऑन दोज पर्टिकुलर पोलिंग स्टेशन। एंड फ्रॉम द पुलिस पॉइंट ऑफ व्यू दैट एंड ऑब्जर्वर का जो रिपोर्ट था उसके अकॉर्डिंग हमारे 119 वनरेबल पोलिंग स्टेशन है और 94 क्रिटिकल पोलिंग स्टेशन हैं, जिसमें हाफ सेक्शन CAPF का फोर्स रहेगा। इन लगभग 223 पोलिंग स्टेशन के अलावा भी हमारे पोलिंग स्टेशन हैं जो हमने आइडेंटिफाई किए हैं बिकॉज ऑफ सम क्लैशेज और समथिंग, वहाँ पे भी कुछ हाफ सेक्शन ऑफ फोर्सेज रहेगा। और हमने जो होम वोटिंग में लगभग 126 लोगों का होम वोटिंग कराया है जो 85+ एंड PWD वोटर्स होते हैं। सो ये मोटा मोटी हमारे डिस्ट्रिक्ट का ब्रीफ है रिगार्डिंग पोलिंग स्टेशंस। सो वी ask for all of your support for conducting smooth elections and smooth voting on 26th, as well as we request from you that carry the message of the administration to all the voters that they come out in the large number. ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরাক জুড়ে উদযাপিত হনুমান জয়ন্তী। বজরংবলীর মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা, জ্যান্ত হনুমান সহ একাধিক শোভাযাত্রা শিলচরে। হনুমান জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার তারাপুর হনুমান ধাম সেবা সমিতির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাপুর হনুমান ধামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সকাল থেকেই শুরু হয় পূজার্চনা, হোমযজ্ঞ, মঙ্গলারতি, ভজন কীর্তন সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান। এরপর বর্ণাঢ্য ট্যাবলোতে শিশুদের রাম, লক্ষ্মণ ও সীতা সাজিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় ধ্বজ হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শতাধিক পুরুষ ও মহিলা সহ বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা। শোভাযাত্রা শেষে মন্দিরে ভোগারতি, শ্রীমদ্ভাগবত পাঠ সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন আয়োজকরা। সকলের উপস্থিতিতে হনুমান জয়ন্তী মহোৎসবকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পারায় এদিন জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারাপুর হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা। সমর্থকদের নিয়ে তারাপুর এলাকার শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের নির্বাচনী পথ চলা। শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী পথ চলা শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের। মঙ্গলবার বিকেলে শিলচর তারাপুর নিউ কলোনি, উদয়নগর, মহাদেব বাড়ি রোডে বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার চালান দিলীপ কুমার পাল। বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। দিলীপ কুমার পাল বললেন, তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। শিলচরের কংগ্রেস প্রার্থীকে দুর্বল প্রার্থী আখ্যা দিয়ে তিনি বলেন, শিলচরে কোনো লড়াই নেই। এদিনের প্রচারাভিযানে ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সম্পাদক নীরেন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা 450 পার করতে পারি। আমরা এই জন্য তো মোদিজি বলেছেন যে আপকি বার 400 পার, আর কংগ্রেস বলছে আপকি বার 40 পার।
আর কোনোরকমভাবে 40 পেরিয়ে গেলে ওদের মুখ রক্ষা হবে, সেটাও হবে কিনা জানি না। দেখুন এবারে নির্বাচনটা সত্যি কথা বলতে কি মানে এক পেশা হয়ে গেছে। শিলচরের কথা বলছি আমি, বা ভারতবর্ষ বলতে গেলে তাই, কয়েকটি অঞ্চল ছাড়া। আর শেয়ানে শেয়ানে কুস্তি হলে জমে খেলাটা, আর এখানে সবলে দুর্বলে কোনো লড়াই হয় না, এটা করুণা করা যায়। যাই হোক, এটা আমাদেরও, আমরা ঠিক আনন্দ পাচ্ছি না লড়াই করে। যাই হোক, তো তাদের জন্য কষ্ট হচ্ছে। তারা আজকে শুনলাম কংগ্রেসের আসামের যুবরাজ, যিনি ভারতের যুবরাজ তো একজন আছেন, আসামের যুবরাজ তিনি এসছেন শিলচরে, রোড শো করেছেন। কেন রোড শো করলেন আমি তো বুঝে উঠতে পারিনি। তারা যে কতটুকু দুর্বল সেটা প্রমাণ করার জন্যই কি রোড শো করলেন? কেননা দুদিন আগে আমরা অমিত শাহজির রোড শো দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, যেখানে লক্ষাধিক জনতা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিলেন ঘর থেকে। সেখানে তাদের ওখানে হাতে গোনা 5-7। মাধ্যমিক পরীক্ষায় হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করল স্কুল কর্তৃপক্ষ। মাধ্যমিক পরীক্ষায় হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করল স্কুল কর্তৃপক্ষ। শনিবার আসাম মাধ্যমিক বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আসামের সাথে কাছাড় জেলায় ঘোষণা করা হয়। এরই সাথে শিলচর হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলে এবার 110 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 110 জন শিক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ডিস্টিংশন 35 এবং স্টার মার্ক 45টি। এর মধ্যে 577 নম্বর পেয়ে হলিক্রস স্কুলের মধ্যে প্রথম স্থান লাভ করে নবিহা আহমেদ। দ্বিতীয় স্থান লাভ করে দেবপ্রিয়া দাস, তার সর্বমোট নাম্বার 564। তৃতীয় স্থান লাভ করে আর্যমান বিক্রম চৌধুরী, তার সর্বমোট নাম্বার 559। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ তাদের এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল 100% হওয়াতে শিক্ষক শিক্ষিকারা আনন্দিত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা এসআর ট্রেজা মার্টিস। পরে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকরা। They are the ones who cooperated throughout the year, and as Mahatma Gandhi ji said, if you want to see the change, be the change. These are the students who have given us a change trend. They have set an example for all of you, the class 10 now, future 24-25 batch standing there. They have given a challenge for you, not only first division, but most of you, all of you should be distinction holders with more star marks, more first divisions, and that is how you should be recognized not only by the Silchar township, but you should be happy. As Virat Kohli says, success comes to those who believe in themselves, those who have trust and confidence in themselves. Did you have that for yourself? I feel very happy and proud of myself that I have achieved this success. I know that I could have done a lot better and achieved much more if I put in hard work, and I hope to do so in the future. My parents and my school authorities have been very helpful in my education. I'd like to give credit to all my teachers and our school principal, Sister Teresa Martis, Vice Principal Sister Melissa, and all my classmates too. And I hope that in the future I can shine much more than today and make them all proud. Happy with my marks, and especially I am grateful to my parents, my teachers, my school, and even my friends who have encouraged me through every step. And I would just say that matriculation is not the end. We should aim for higher dreams and hopes. Really happy to see my result today. I have scored 96.16 in HSSA 2024-25. I'm really satisfied with my result. I expected that I will get above 95% and I got it. My parents and my school authority, especially
the teachers, principal and sister really helped me with my preparation. শ্রী সত্যসাই সেবা সমিতি শিলচর কমিটির উদ্যোগে সত্যসাই আশ্রমে বুধবার 24 এপ্রিল আরাধনা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে। উধারবন দুর্গানগর নয়ারামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মসংস্কৃতি লাটে উঠেছে ক্ষোভ স্থানীয়দের। উধারবন্দের ঐতিহ্যবাহী দুর্গানগর নয়ারাম হায়ার সেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন থেকে অরাজকতা চলছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2200, কিন্তু এর বিপরীতে শিক্ষকের সংখ্যা মাত্র 20 জন। শীঘ্রই তা 11 থেকে 12 জনে এসে দাঁড়াবে। ছাত্রছাত্রীদের নেই কোনো বসার জায়গা। এই চরম পরিস্থিতিতে সরকার নীরব ভূমিকায় রয়েছে। স্কুল পরিচালন কমিটির ভূমিকাও অসন্তোষজনক। এছাড়া স্কুলে ছাত্র ভর্তির সময় আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। এরকম জটিল পরিস্থিতির অবসান চেয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে সোমবার এক স্মারকপত্র তুলে দিলেন স্কুলের প্রাক্তনীরা। মঙ্গলবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজেশ নন্দী, গিয়াসউদ্দিন বরভূয়া, মিঠুন দাস, অয়ন দেব, তপজ্যোতি রায়, দেবানন্দ গোস্বামী, দেবা চক্রবর্তী সহ অনেকেই বলেন, যদি আসন্ন স্কুল ভর্তির সময়ের আগে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গুরুত্ব না দেয়, তাহলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন তারা। আমিও 2000 সালে সব মিডিয়া স্কুলের যে পরিস্থিতি এটা নিয়ে আমরা একটু চিন্তিত, যার লিগে আমরা একটা স্টেপ নিছি। স্কুল আমাদের স্কুল হলো ডিএনএইচএস দুর্গানগর নয়ারাম হায়ার সেকেন্ডারি বিদ্যালয়। এই স্কুলটা 1948 এস্টাবলিশমেন্ট হয়েছে। এরপর থেকে আমরা যত প্রদ্যুৎ স্যার কই, আমরা বাসার আলী স্যার কই, বহুত স্যার, ফখরুজ্জামান স্যার কন, তারা সবাই নিজের কর্মে এই স্কুলটার অতটুক পজিশনে একসময় আজকে আসামের মধ্যে বহুত র্যাঙ্কিংয়ের মধ্যে স্কুলটা আসলো। আজকে এই জায়গাতে আমরা যে জায়গায় দেখলাম যে এই স্কুলের পরিস্থিতি, বিগত 16 তারিখ আমরা এই স্কুলের মানে শিক্ষণ ব্যবস্থা পরিস্থিতি নিয়ে আমরা ম্যাডামের লগে বুঝলাম। বইয়া তো যা দেখি শিক্ষণ ব্যবস্থা গভর্নমেন্টের যে শিক্ষার যেটা মান রেডি করার গুণোৎসব, এই গুণোৎসবে স্কুল কন্টিনিউয়াসলি ডি আর সি পাইয়া যায়। এছাড়াও স্কুলে বহুত ইরেগুলারিটি, স্কুলের এসএমডিসি যে কমিটি এসএমডিসি স্কুলের মধ্যে বহুত মিসকমিউনিকেশন, যার লিগে এই শিক্ষণ ব্যবস্থা এক এক পোস্ট এক এক ক্লাসে 120 ক্যাপাসিটির মধ্যে 398 স্টুডেন্ট, হাউ ক্যান দে অ্যালাউ টু অ্যাডমিট। এছাড়াও আমাদের এই ইন্সপেক্টর অফিসে এইসব জিনিস জানিয়েও কেন এইসব মুখ বন্ধ করে পাওয়ার জিনিসটা তো আজকের না, 1-1.5 বছর থেকে প্রবলেমটা আসবে। হ্যাঁ, আর এসএমডিসির উপরে আমার এই কথাটা 1-1.5 বছর থেকে যখন জিনিসটা চলে, যে প্রিন্সিপালের লগে তার কমিউনিকেশনের প্রবলেম বা প্রিন্সিপালের লিগা প্রবলেমটা হর, তাহলে তারা এই যে জনসভা করে এটা কইল না। প্রিন্সিপাল ম্যাডামের কাছে আমার এটাই অনুরোধ, স্কুলটা যেরকম আমার এরকম ওনার, এই স্কুলটার মধ্যে এরকম সিচুয়েশন কীভাবে হয়? মাত্র শুধু 20 জন স্টুডেন্ট, HSLC আর HS মিলাইয়া 2200 জন স্টুডেন্টের কন্ট্রোল করা, এর মধ্যে হিন্দি, ফিজিক্স, বেঙ্গলি, ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ, এইগুলো মেজর টিচারগুলো নাই, মেজর টিচার নাই। স্টুডেন্টরা কীভাবে পড়বো? তারা স্টুডেন্ট এতজন অ্যাডমিশন নিয়ে, একদিন ছেলেরা একদিন মেয়েরা, সারা বছর পড়েই স্টুডেন্টরা কী কয় সাবজেক্ট কভার করতে পারে না, 3 দিনে পড়ে কীভাবে কভার করবো? এটা একটা বহুত বড় ম্যাটার হয়ে দাঁড়াইছে। এর উপরে তা আগামী ডিসেম্বর পর্যন্ত আরও 2-3 জন রিটায়ার্ড হয়ে যাব, তখন যে স্কুলের পরিস্থিতি কী হইয়া দাঁড়াইব? আমরা এটা খুবই আদরের স্কুল, আমরা গভর্নমেন্টের কাছে এই মেমোরেন্ডামটা দিছি, যেটা কালকে জমা হয়েছে ডিসি অফিসে। আমরা এটাই গভর্নমেন্টের করছি যে যতটুকু তাড়াতাড়ি হয় এটা ঠিক করা। যদি এটা যদি ঠিক না হয়, আমরা একটা গণ আন্দোলনে লইয়া বলবো। তখন দেখ শুধু আমরা এক স্টুডেন্ট না, যতজন ওয়েল উইশার এই স্কুলের বা যারা এই স্কুলটা ভালো পাইছে, এককালে স্কুলে পড়ছে, তারা এখানে এই আন্দোলনে সহযোগিতা দিব। আর আমরা আহ্বান করলাম আপনারা সব যাতে এই আন্দোলনে যোগ দিন, যদি গভর্নমেন্টে এই জিনিসটা, গভর্নমেন্ট কোন এসএমডিসি কোন স্কুলে এই জিনিসটা একটা ভালো হয়। সমাজসেবার ক্ষেত্রকে এগিয়ে রেখে বৈকুণ্ঠ নন্দজি মহারাজের হাত ধরে শিলচরে শুরু হলো প্রি স্কুল। করোনা হোক কি বন্যা, নিনাদ গুরুকুল প্রতিটি সময় সমাজে পিছিয়ে পড়া লোকেদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সমাজসেবায় এক অনন্য নজির গড়ে তোলে, যার জন্য সুশীল সমাজের অনেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন। এবার ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এলো নিনাদ গুরুকুল। তাদের উদ্যোগে চলতি বছরের 23শে এপ্রিল
দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ির দ্বিতলে নতুন যাত্রা শুরু করেছে নিনাদ গুরুকুল প্রি স্কুল। রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ বৈকুণ্ঠানন্দজি মহারাজ বেলা 10টায় প্রদীপ প্রজ্বলন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করেন। সঙ্গে বিশিষ্ট গুণীজনেরাও উপস্থিত ছিলেন। শহরের বুকে তাদের এই প্রতিষ্ঠান এক কথায় শিশুদের খেলার ছলে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীতেরও প্রশিক্ষণ দেওয়া হবে। থেকে আলমোড়া পর্যন্ত প্রত্যেকটি শহরে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। তার উত্তরে ভারতবাসীকে লক্ষ্য করে তিনি এই কথাই শুধু বলেছিলেন যে এখন আমাদের প্রয়োজন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, অর্থাৎ সমাজ জীবনে শিক্ষার বিস্তার, প্রকৃত শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তো সেই যে স্বামীজির ভবিষ্যৎবাণী বা আমাদের প্রতি তার নির্দেশ, সেইটিকে আমরা মাথায় নিয়েই নূতন প্রজন্মকে তৈরি করার জন্য একটু নূতন প্রয়াস এখানে একটি আমরা স্কুল তৈরি করছি। তো মঙ্গলময় ভগবানের কাছে আমার আন্তরিক প্রার্থনা, তার আশীর্বাদে এই প্রতিষ্ঠান ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং এই প্রতিষ্ঠান থেকে সত্যিকারের যে ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতি ভিত্তিক যে সুনাগরিক, সেই রকম সুনাগরিক এখান থেকে তৈরি হবে। দুই সন্তানের জননী হয়েও থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়ে উত্তর পূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করল শিলচরের ডক্টর দেবস্মিতা নাথ। গত 20 এপ্রিল ব্যাংককে মাইলস্টোন পেজেন্টস এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশের প্রায় 25 জন প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে ডাক্তার দেবস্মিতা তাঁর অনুভবের কথা মিডিয়ার সামনে তুলে ধরতে গিয়ে জানান, 3 দিনের এই প্রতিযোগিতায় ট্যালেন্ট রাউন্ড, প্রশ্ন উত্তর প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টে নিজের দক্ষতাকে তুলে ধরতে সফল হন তিনি। প্রতিযোগিতার ফাইনালে ডাক্তার দেবস্মিতা নাথ প্রথম রানার আপ হয়েছেন। পাশাপাশি অতিরিক্ত আরও 3টি সাবটাইটেল লাভ করেছেন, যেগুলো বিভিন্ন গুণাবলী দেখে ওনাকে প্রদান করেছেন আয়োজকরা। 2 সন্তানের জননী হয়েও থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপের খেতাব জিতে দেশ, রাজ্য তথা বরাকবাসীকে গর্বিত করেছেন শিলচরের ওই সুন্দরী। লক্ষ্যে অবিচল থাকলে পেশা এবং পারিবারিক প্রতিবন্ধকতা কারোর বিশ্ব সুন্দরী হয়ে ওঠার স্বপ্নকে দমিয়ে রাখতে পারে না। এর অন্যতম উদাহরণ শিলচরের বিশিষ্ট দন্ত চিকিৎসক দেবস্মিতা নাথ। ধন্যবাদ জানিয়েছেন ড্রেস ডিজাইনার মাধুরী গুপ্তাকে। সাংবাদিক সম্মেলনে দেবস্মিতার স্বামী ডাক্তার বিপ্লব নাথ, বিজয়চন্দ্র নাথ, পানু নাথ, আশাপূর্ণা দাস সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের শিলচরের জন্য অনেক বড় একটা ক্রাউন নিয়ে এসছেও। এটা রিয়েলি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাউন এখন পর্যন্ত ফ্রম আওয়ার ভ্যালি। আর এখানে একটা পেজে একটা সাবটাইটেল পেয়েছে, দ্যাট ইজ বেস্ট কস্টিউম। বেস্ট কস্টিউমটা আমি ডিজাইন করেছিলাম, বিইং এ ফ্যাশন ডিজাইনার। আমার নাম মাধুরী গুপ্ত। আর আমরা যে ড্রেসটাও ডিজাইন করেছি, দিস উই হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য এন্টায়ার নর্থ ইস্ট। ড্রেসটা যে ওর লোয়ার পার্ট, দ্যাট ইজ কল্ড পিনি ফ্রম কার্বি আংলং হিলস। দ্য চাদর শি ইজ ওয়ারিং, এটা হলো গিয়ে আমাদের মণিপুরকে রিপ্রেজেন্ট করছে। জুয়েলারি আমাদের আসামিজ জুয়েলারি। ঝাঁপি একটাও নিয়েছিল, দ্যাট ইজ এগেইন ফ্রম আবার আসাম, দ্য প্রাইড অফ আসাম। ও মাথায় হেডগিয়ার একটা পরেছিল, যেটা নাকি মিজোরামকে, মিজো ট্রাইবকে রিপ্রেজেন্ট করেছিল। ব্যাক গিয়ার নিয়েছিল, যেটা নাকি ব্যাম্বু দিয়ে বানানো ছিল, দ্যাট ইজ এগেইন হেরিটেজ অফ আসাম। তার উপরে আমরা পিকক ফেদার লাগিয়েছিলাম, যেটা নাকি এগেইন আমার ন্যাশনাল বার্ড। এই পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা এমনভাবে ক্রিয়েট করেছি যেটা নাকি আমাদের নর্থ ইস্ট ট্রাইবকে রিপ্রেজেন্ট করে, দ্য ট্রেডিশনাল কালচার অফ নর্থ ইস্ট ট্রাইব। এটাকে মিলিয়ে আমরা ড্রেসটাকে ডিজাইন করেছি, যেটার মধ্যে ও অনেকটা আমাকে সাপোর্ট করেছে। একদিনে ড্রেসটা ডিজাইন করেছিলাম, কেন কি ওরা লাস্ট মোমেন্টে আমাদেরকে মানে ইনফরমেশনটা দিয়েছিল। আর এটা গিয়ে বেস্ট কস্টিউম অ্যাওয়ার্ড পেয়েছে অ্যামাং অল দ্য কান্ট্রিজ ইন দিস কন্টেস্ট। থ্যাংক ইউ। আমি ডক্টর দেবস্মিতা নাথ, শিলচরেই জন্ম আমার। আমার বাবা প্লেট ডক্টর সুধাংশু শেখর নাথ।
আমার হাজব্যান্ড ডক্টর বিপ্লব নাথ। আমি শিলচর থেকে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে গিয়েছিলাম ব্যাংকক টু পার্টিসিপেট। ওইখানে 25 জন পার্টিসিপেন্টস ছিল নানান কান্ট্রির থেকে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, ইউএসএ, থাইল্যান্ড, ব্যাংককেরও অনেক পার্টিসিপেন্টস ছিল। সেখানটায় আমি ফার্স্ট রানার আপ হয়েছি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। সাথে 3টে সাবটাইটেল, যেটা এক্সট্রা কোয়ালিটি দেখে দেওয়া হয়। এটাতে হাইয়েস্ট নাম্বার পেয়েছি আমি। বিউটি উইথ ব্রেইন, চ্যারিটি অ্যাম্বাসেডার অ্যান্ড বেস্ট ট্রেডিশনাল ড্রেস, যেটা আমার আসামকে, আমার নর্থ ইস্ট পার্টকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি আশা করি আমার এই স্টেপটা নেওয়া, আমি আশা করি যে আরও মহিলারা, শুধু মহিলারা নয়, ইয়াং মেয়েরা, আমি যেন ইন্সপিরেশন হতে পারি ওদের জন্য। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নরেন্দ্র মোদীর শাসনের নতুন রূপের নতুন সাজে আত্মপ্রকাশ করেছে বরাক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গৌরব গগৈর উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল নির্বাচনী পদযাত্রা পা মেলালেন হাজার হাজার দলীয় কর্মী সমর্থক। বিজেপি নয়, অসহায় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে তৃণমূল। শিলচরের জোড়া ফুল ফোটানোর আহ্বান সায়নী সুস্মিতার। পরিমল শুক্লবৈদ্যের প্রচারে কাটিগড়ায় বিশাল নির্বাচনী জনসভা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। করিমগঞ্জ লোকসভায় এবারের ভোটার সংখ্যা 14,12,239 জন। মোট পোলিং স্টেশন 1,260টি। পুরুষ ভোটার 7,23,202 জন ও মহিলা ভোটারের সংখ্যা 6,89,025 জন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরাক জুড়ে উদযাপিত হনুমান জয়ন্তী। বজরংবলীর মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।